নমস্কার বন্ধুরা, গপ্পসপ্প সাথে মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে শুনব মোহন রায়ের বাঁশি গল্পের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব মিস করে গেছেন তাদের সুবিধের জন্য আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর যারা প্রথম পর্ব শুনেছেন তাদের বলি, প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে আজ ঠিক তারপর থেকে শুরু হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ি সিরিজ থেকে নেওয়া মোহন রায়ের বাঁশি গল্পের দ্বিতীয় পর্ব। সন্ধে রাত্রিরে পরাণ 4টি পান্তা নিয়ে বসেছে। পান্তা খেয়ে সে একটু গড়িয়ে নেবে, তারপর চটের থলিটি নিয়ে বেরিয়ে পড়বে। ওই থলিটিতে নানা রকম ছোটখাটো যন্ত্রপাতি আছে। দিনকাল ভালো যাচ্ছে না, রোজগারপাতি নেই বললেই হয়। এই গরমটা পড়াতেই সব কাজ ভণ্ডুল হচ্ছে বড়। যত গরম পড়ে ততই লোকে হাঁসফাঁস করে, রাতে ঘুমোতে চায় না, আর ঘুমোলেও তেমন গভীর ঘুম হয় না। আর গেরস্ত না ঘুমোলে পরাণেরও কাজ হতে চায় না। যতদিন বর্ষা বাদলা না নামছে ততদিন টানাটানি যাবেই। বর্ষা বাদল হলে আবহাওয়া ঠান্ডা হবে, বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাকে মানুষ টেনে ঘুমোবে, আর তখনই পরাণের বরাত খুলবে। তার বউ গোমরামুখ নয়নতারা পান্তা ভাতের থালাটা পরাণের সম্মুখে নামিয়ে দিয়ে একটু আগেই বলছিল, সাল কিন্তু তলানিতে ঠেকেছে, কাল একবেলারও খোরাকি হয় কিনা কে জানে। এই বলে রাখলুম, ব্যবস্থা দেখো। পরাণের একটা দীর্ঘশ্বাস পড়ল। নয়নতারা কটমট করে কথা কয় বটে, কিন্তু অন্যায্য কথা তো কয় না। কাজকর্মে সে তত পাকাপোক্ত নয়, এ কথা সে নিজেও জানে। নইলে এই গ্রীষ্মকালে বদন মণ্ডল, পাঁচু গড়াই, গেনু হালদারের তো রোজগার বন্ধ হয়নি। বদন তো পরশুদিনই রায়বাড়ির গিন্নিমার সীতাহার হাতিয়ে এনে সেই আনন্দে আস্ত বোয়াল মাছ কিনে ফেলল। পাঁচুগড়াই বিষ্টু সাহার দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙে 751 টাকা পেয়ে একজোড়া জুতো কিনেছে। এই তো দিন 2 আগে গেনু হালদার এক রাতে দুটো বাড়িতে হানা দিয়ে 1 পাঁজা রূপোর রেকাবি আর দুটো আংটি হাতিয়ে এনেছে। আর পরাণ একটা পেতলের ঘটিও জোগাড় করতে পারেনি। গতকাল অনেক কসরত করে কষ্টে সৃষ্টে সত্যু ঘোষের বাড়িতে ঘরের জানলার শিক ভেঙে ঢুকেছিল বটে, শেষ অবধি 2 কাঁচের ফুলদানি ছাড়া আর কিছুই জোটেনি। ফুলদানির তো আর তেমন বাজারও নেই। বউ তো সে 2 ছুঁড়ে ফেলতে গিয়েছিল, শেষ অবধি অবশ্য তাকে তুলে রেখেছে। বুকটা দমে গেছে পরাণের। খোরাকির পয়সাটাও না জুটলে তো বউয়ের কাছে মুখই দেখানো যাবে না। অধবদনেই পান্তা খাচ্ছিল পরাণ, গলা দিয়ে যেন হরহরে পান্তাও আজ নামতে চাইছে না। হঠাৎ দরজায় একটা খুটখুট শব্দ হলো। শব্দটা মোটেই ভালো মনে হলো না পরাণের, কেমন যেন গা ছমছমে শব্দ। সে চট করে ঘটির জলে হাতটা ধুয়ে ফেলে চাপা গলায় নয়নতারাকে বলল, আমি মাসানের তলায় গিয়ে লুকোচ্ছি, শোনো, জিজ্ঞাসাবাদ না করে কিন্তু দরজাটা খুলো না। বাঁশের মাচানটার ওপর তাদের কাঁথাকানির বিছানা, মাচানের তলায় রাজ্যের হাঁড়িকুড়ি। পরাণ গিয়ে হামা দিয়ে তার মধ্যে ঢুকে পড়ল। পুলিশ এলেও তার তেমন দুশ্চিন্তার কারণ নেই। গত কয়েকদিন এ বাড়িতে চোরাই জিনিস আসেনি বললেই হয়, ওই 2 কাঁচের ফুলদানি ছাড়া। কাঁচের ফুলদানি হলো ফঙ্গবেনে জিনিস, তার জন্য কি আর পুলিশ গা ঘামাবে? নয়নতারা টেমি হাতে নিয়ে উঠে গিয়ে দরজার ভিতর থেকেই সতর্ক গলায় বলল, কে, কি চাই? বাইরে থেকে একটা ঘরঘরে গলা বলল, ভয় নেই মা, আমি বুড়ো মানুষ, দরজাটা একটু খোলো। দরজা এমনিতেই পলকা, বেড়ালের লাথিতেও ভেঙে যাবে, তার ওপর হুড়কো ভাঙা বলে নারকোলের দড়ি দিয়ে কোনো ক্রমে বাঁধা। নয়নতারা তাই 7-5 ভেবে দরজাটা খুলেই দিল। বাইরে দাড়ি গোঁফওয়ালা একটা লোক দাঁড়ানো।
তার মাথায় ঝাঁকড়া চুল, গায়ে ঢলঢলে একটা রংচটা জামা, পরনে লুঙ্গি, পিঠে একটা বস্তা ঝুলছে। টেমিটা তুলে ধরে লোকটার মুখটা ভালো করে দেখে নিয়ে নয়নতারা ঝাঁঝের গলায় বলল, কি চাইটা কি? লোকটা জুলজুল করে চেয়ে থেকে বলল, এটাই কি পরাণ দাসের বাড়ি? নয়নতারা বলল, হ্যাঁ, এটাই তার বাড়ি, কিন্তু সে তো এখন বাড়িতে নেই। শুনেছি সে একজন গুণী মানুষ, তাই দেখা করতে আসা। নয়নতারা ঠোঁট উল্টে বলে, গুণী না হাতি, যার দুবেলা দুমুঠো চালের জোগাড় নেই তেমন গুণীর গলায় দড়ি। লোকটা এ কথায় যেন ভারী খুশি হয়ে মাথা নেড়ে বলল, কথাটা বড্ড ঠিক, তবে কিনা এই পোড়া দেশে গুণের আদরই বা কই। তা সে গেল কোথায়? তা কি আমাকে বলে গেছে নাকি? এ সময় তো সে কাজে বেরোয়। লোকটা ভারী অবাক হয়ে বলে, এ সময়ে তার কি কাজ? হ্যাঁ, সন্ধেবেলায় তো তার কাজে বেরোনোর কথা নয়, কাজ তো সব নিষুধ রাতে। নয়নতারা সপাটে বলল, ও সেসব আমি জানি না, মোট কথা সে বাড়িতে নেই। লোকটা গোঁফদাড়ির ফাঁকে ভারী অমায়িক একটু হেসে বলল, তা বললে হবে কেন মা, আমি যে টেমির আলোতেও স্পষ্ট দেখতে পাচ্ছি, পান্তা ভাত পাতে পড়ে আছে এখনো। নয়নতারা নির্বিকার মুখে বলল, ও তো আমি খাচ্ছিলাম। মাসানের তলা থেকে কার যেন শ্বাস প্রশ্বাসের আওয়াজও পাচ্ছি যে। হ্যাঁ, আমার কানটা যে বড় সজাগ, হাঁড়ি কুড়ির ফাঁক দিয়ে দুখানা জুলজুলে চোখও দেখা যাচ্ছে। পরাণ আর থাকতে না পেরে হামা দিয়ে বেরিয়ে এলো। গাটা একটু ঝেড়ে ঝুড়ে লোকটার দিকে চেয়ে বলল, এই কি মতলব হে তোমার? হ্যাঁ? লোকটা মিষ্টি করেই বলল, বলি দরজার বাইরে থেকেই বিদায় করতে চাও নাকি? হ্যাঁ, বাড়িতে অতিথি এলে একটু বসতে টসতেও কি দিতে নেই? পরাণ একটু কিন্তু কিন্তু করে বলল, তা ভিতরে এলেই হয়। নয়নতারা দরজা ছেড়ে সরে দাঁড়ালো। লোকটা ঘরে ঢুকে চারদিক চেয়ে একবার দেখে নিয়ে বলল, সতু ঘোষের বাড়ি থেকে ফুলদানি দুটো সরালে বুঝি? পরাণ অবাক হয়ে বলে, হ্যাঁ, তুমি জানলে কি করে হে? হ্যাঁ, কয়েকদিন আগে আমি তো সতু ঘোষের বউয়ের কাছে 10 টাকায় ও দুটো বেঁচে গেছি কি না। নয়নতারা নথ নাড়া দিয়ে বলল, গুণীলোকের মুরতটা দেখলেন তো? হ্যাঁ, অন্যেরা কত সোনা দানা একেবারে চেঁচে পুষে নিয়ে আসছে, কত চোরের বউ সোনার চুড়ি বালা বেনারসি পরে ঘুরে বেড়াচ্ছে, আর ইনি মধ্য সারা রাত গলদঘর্ম হয়ে এনেছেন দুটো কাঁচের ফুলদানি। ম্যাগো, ঘেন্নায় মরে যাই। লোকটা দাড়ি গোঁফের ফাঁকে ঝিলিক তুলে হেসে বলল, একটা মাদুর টাদুর কিছু হবে? তাহলে একটু বসি আর কি, অনেক দূর থেকে আসা কি না, মাজাটা বড্ড টনটন করছে। নয়নতারা একটা ছেঁড়া খোড়া মাদুর পেতে দিল, তারপর ঝংকার দিয়ে বলল, তা আর কি লাগবে শুনি? লোকটা মাদুরে বসে একটা বড় শ্বাস ফেলে বলল, আহ আহ তা তা লাগে তো অনেক কিছু। প্রথমে 1 গেলাস ঠান্ডা জল, তারপর একটু চা বিস্কুট হলে হয়, আর রাত্রিরে 2টো ডাল ভাত। কিন্তু বাড়ির যা অবস্থা দেখছি তাতে তো তেমন ভরসা হচ্ছে না। তা বাপু পরাণ, তোমার সময়টা কি খারাপ যাচ্ছে? পরাণ মাদুরের আরেক দিকটায় বসে বলল, তা যাচ্ছে একটু, তবে চিরকাল তো আর একরকম ধারা যাবে না। নয়নতারা ফোঁস করে উঠে বলল, চিরকাল তো ওই কথাই শুনে আসছি গো, দিন নাকি ফিরবে। তা দিন আর কবে ফিরবে? হ্যাঁ, শীতেই উঠলে? লোকটা তার কামিজের পকেট থেকে 50 টাকার একটা নোট বের করে নয়নতারার দিকে চেয়ে বলল, আচ্ছা আচ্ছা হয়েছে,
আর ঝগড়া কাজিয়ায় কাজ নেই মা। তুমি বরং ওই সামনের মুদির দোকান থেকে যা যা লাগবে সব কিনে আনো। নয়নতারা লজ্জা পেয়ে বলে, না না, সে কি, আপনি টাকা দেবেন কেন? আহা, আমি তো তোমার বাপের মতোই নাকি? হ্যাঁ, তাছাড়া এই পরাণ দাসকে তুমি যতটা অপদার্থ ভাবো ততটা নয়। ওর বরাতটাই খারাপ, নইলে ও সত্যি গুণী লোক। এ টাকাটা গুণী মানুষের নজরানা বলেই ভাবো না কেন? নয়নতারা নোটটা নিয়ে পরাণের দিকে একটা জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে বলল, গুণীর যা সিঁড়ি দেখলুম তাতে পিত্তি জ্বলে গেল বাবা। এই তো গতকালই খগেনচরের বউ অতসী এসে তার নতুন গোমেদের আংটি দেখিয়ে কত কথা বলে গেল। বলল কি, ও মা, পরান্দার মতো লাইনের নাম করা লোকের বউ হয়ে এখনো তুই টিনের ঘরে থাকিস? আমার তো দোতলা উঠে গেল। আরো ঠেস দিয়ে কি বললো জানেন? বলল কি, তোর দেখছি গায়ে তো সোনা দানা কিচ্ছু নেই, আর ঘরেও তো তেমন বাসনপত্র নেই, কাজের ঝি নেই। কেন রে, পরান্দার কি হাতে পায়ে বাতে ধরেছে নাকি? বুড়ো লোকটা খুব মন দিয়ে সব কথা শুনে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, পরাণের দিনকাল খারাপই যাচ্ছে বটে, তবে আমি যখন এসে পড়েছি তখন আর চিন্তা নেই। তুমি একটু রান্না বান্নার জোগাড় করো তো দেখি মা, আমি আবার খিদেটা তেমন সইতে পারি না। এই যে যাচ্ছি বাবা, বলে নয়নতারা চলে গেল। পরাণ জুলজুল করে চেয়ে ঘটনাটা দেখে নিল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কে বটো হে? হ্যাঁ, আর মতলব খানাই বা কি? বলি পুলিশের চর টর নাও তো? বুড়ো হো হো করে হেসে উঠে বলল, ওহে পরাণ চন্দর, পুলিশেরও ঘেন্না পিত্তি আছে। তারা সুঁসো মেরে হাত গন্ধ করতে যাবে কেন বলো তো? হ্যাঁ, এখনো অবধি এমন একটা লাগসই কাজ করতে পারোনি যাতে পুলিশের নজরে পড়তে পারো। তোমাকে তারা চোর বলে পাত্তাই দেয় না। বলি চুরিবিদদেরও তো BA MA আছে নাকি? তা তুমি তো দেখছি এখনো প্রাইমারিটাই ডিঙোতে পারোনি। ভারী লজ্জা পেয়ে পরাণ অধবদন হয়ে বলল, আর কি করা যাবে বলো, আমি কাজে হাত দিলেই কেমন যেন সব ভন্ডুল হয়ে যায়। তা তুমি লোকটা কে বলো তো? হ্যাঁ, কোথা থেকে আগমন, আর উদ্দেশ্যটাই বা কি? বলি ছদ্মবেশে ভগবান টগবান নাও তো? লোকটা ফের অট্টহাসি হেসে বলল, 50 টাকা ফেললেই যদি ভগবান হওয়া যায় তাহলে তো কথাই ছিল না হে। ওসব কিছু নয়, ওসব কিছু নয়। বাপু হে, শ্রীনিবাস চূড়ামণির নাম শুনেছ কখনো? পরাণ তাড়াতাড়ি হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, তার শুনিনি? নমস্য মানুষ, নমস্য মানুষ, প্রাতঃস্মরণীয়। লোকে বলে শ্রীনিবাস চূড়ামণির শরীর নাকি রক্ত মাংস দিয়ে তৈরিই নয়, বাতাস দিয়ে তৈরি। এত কাল ধরে কত বড় বড় সব চুরি করলেন, কেউ কখনো ধরতেও পারল না। কোথা দিয়ে যে ঘরে ঢোকেন আর কোথা দিয়ে যে বেরিয়ে যান লোকে কিছু বুঝতেও পারে না। একবার নাকি ইঁদুরের গর্ত দিয়ে কার ঘরে যেন ঢুকেছিলেন। লোকটা মাথা নেড়ে বলল, আহা, অতটা নয়। তবে হ্যাঁ, আমার বেশ নাম ডাক হয়েছিল এককালে। হ্যাঁ, আপনি? আর আপনি আজ্ঞে করতে হবে না, তুমিটাই চালিয়ে যাও। হ্যাঁ, আমি শ্রীনিবাস বটে, তবে চুরি চামারি আমি বহুকাল হলো ছেড়ে দিয়েছি। কিছুদিন কোচিং ক্লাসে ভালো ভালো চোর তৈরি করতুম, তবে এখন আর তাও করি না। আগে আমার যে কেমন পেত্তাই হচ্ছে না। হ্যাঁ, মাথাটা কেমন ঘুরছে, আমার বুকের ভেতরে ধকধক করছে। এত বড় একটা মানুষ আমার ঘরে পা দিয়েছে। শাঁখ বাজানো উচিত তো, উলু দেওয়া দরকার।
শ্রীনিবাস বরাভয়ের ভঙ্গিতে হাত তুলে বলল, হবে হবে, ব্যস্ত হওয়ার দরকার নেই। রোয়ে শোয়ে উলুও দিতে পারো, আবার শাঁখও বাজাতে পারো, তবে সব কিছুরই একটা সময় আছে, ওসব হুট করে করতে নেই। তাহলে একটা পেন নাম অন্তত করতে দিন। বলে ভারী ভক্তির সঙ্গে শ্রীনিবাসের পায়ের ধুলো নিয়ে জিবে আর মাথায় ঠেকালো পরাণ। তারপর গদগদ হয়ে বলল, এ যে কাকের বাসায় কোকিল, এ যে বাঘের ঘরে ঘোগ, এ যে শ্রাদ্ধে বিরিয়ানি, এ যে বদনাতে গঙ্গা জল, এ যে নেউলের নাকে নোলক। শ্রীনিবাস ধমক দিয়ে বলে, ওরে থাম থাম হতভাগা, উপমার যা সিঁড়ি তাতে ঘাটের মরাও উঠে বসে। আমার যে বুকের ভেতরে বড্ড আকুলি বিকুলি, বড্ড হাঁক পাক হচ্ছে যে। আমি বরং একটু পদসেবা করি, হ্যাঁ, তাতে আবেগটা একটু কমবে। তা করতে পারিস, বেজায় হাঁটা হয়েছে আজ, পাটা বড্ড টনটন করছে। বলে শ্রীনিবাস মাদুরে শুয়ে ঠ্যাং বাড়িয়ে দিল। পরাণ মহানন্দে পদসেবা করতে করতে বলল, আগে কাজকর্মে কি আর নামা হবে বাবা? কেন রে? হ্যাঁ, এই বুড়োটাকে দিয়ে আবার কাজ করাতে চাস কেন? আমার কি রিটায়ার হওয়ারও জো নেই নাকি রে? হ্যাঁ, কি যে বলেন বাবা, ভগবান কি রিটায়ার করে, নাকি দেশের রাজা রিটায়ার করে, নাকি ডাক্তার কবরেজে রিটায়ার করে? হ্যাঁ, তারপর ধরুন যতদূর শুনেছি বাঘ সিংহীদেরও তো রিটায়ার নেই। শ্রীনিবাস আরামে চোখ বুজে বলল, তা তুই আমাকে কোন খাতে ধরছিস? ভগবান, না রাজা, না ডাক্তার, না বাঘ? আগে ভগবান বলেই ধরতুম, তবে পাপ হয়ে যাবে বলে আর ধরতে পারছি না। ওই একটু কম সম করে রাজা বলেই ধরে নিন না। শ্রীনিবাস ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাজা না হলেও রাজার কাজেই রিটায়ার ভেঙে এই বুড়ো বয়সে বেরোতে হলো, বুঝলি? ওরে বাস, তাই নাকি? রাজার কাজ মানে তো ভাষাভাষী কাণ্ড। কথায় বলে মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। তা রাজা খরচাপাতি কেমন দিচ্ছে বাবা? শ্রীনিবাস ফের একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাজাদের আর সেই দিনকাল কি আছে রে হাবা গঙ্গারাম? রাজা দিগীন্দ্র নারায়ণের বাপ মশাই রাজা ক্ষিতীন্দ্র নারায়ণ গরম ভাতে দুহাতা করে ঘি খেতেন। তার এক্কা গাড়ির ঘোড়ার লেজে দামি আতর মাখানো হতো, যাতে ঘোড়া ছুটলে এক্কা গাড়িতে বসেই রাজামশাই ভুরভুরে গন্ধ পান। আসল পাকা সোনার সুতো দিয়ে রাজার নাগরায় নকশা করা হতো। 3 দিনের বেশি একজোড়া নাগরা পরতেন না, চাকর বাকরদের দান করে দিতেন। সেই সব দিন তো আর নেই। দিগীন্দ্র নারায়ণের এখন পোলাও খেতে ইচ্ছে হলে রানীমা সর্ষের তেলে ভাত ভেজে দেন। রাজবাড়িতে এখন ছেঁড়া গামছাখানাও সেলাই করে ব্যবহার করা হয়। রাজমাতা মিতব্যয়িনী দেবীকে আর আলাদা করে একাদশী করতে হয় না, রোজই তাঁর একাদশী। হে, আপনার মতো একজন গুণী মানুষ এরকম একটা দেউলে রাজার হয়ে খাটছেন কেন বাবা? দেশে কি রাজা গজার অভাব? রাজার হয়ে খাটছি তোকে কে বলল? হ্যাঁ, তাহলে এই যে বললেন যে রাজার কাজ, তা বলেছি বটে, তবে তার মানে রাজার হয়ে খাটা নয় রে। মানেটা একটু খটোমটো, ও তুই ঠিক বুঝবি না, তবে কাজটা রাজবাড়ি সংক্রান্তই বটে। পরাণের চোখ দুটো এবার ভারী জুলজুল করে উঠল। একগাল হেসে সে বলল, আ, তাই বলুন, এবার তাহলে রাজবাড়ি খালাস করবেন। এ না হলে ওস্তাদ, আপনার মতো গণ্যমান্য ওস্তাদের কি আর গেরস্ত বাড়ির কাজ মানায়? প্রাতঃস্মরণীয় মানুষ আপনি। আর পুরনো রাজবাড়িগুলোয় তো মেলা কোনা ঘুপসি, চোর কুঠুরি, কোথায় গুপ্তধন আছে কে জানে বাবা। তা বাবা, আপনার একজন স্যাঙাত ট্যাঙাত কিছু দরকার নেই? মানে আপনার পায়ের নখের যোগ্যও নই বটে, কিন্তু সোনা দানা তো সব ওজনদার জিনিস।
আর আপনি তো বুড়ো মানুষ, তো অত কি আর বইতে পারবেন? সেসব না হয় আমি বয়ে দেব খন। সেসব হবে খন। অত উতলা হচ্ছিস কেন? তার আগে বলতো, তুই কি ইংরেজি জানিস? হাত কচলে লাজুক হেসে পরাণ বলে, কি যে বলেন বাবা, বাংলাটাই ভালো করে আসে না তো ইংরেজি। তবে কিনা বলা কবার দরকারও পড়ে না তো, হাত পা সচল থাকলেই হলো। মাথা নেড়ে শ্রীনিবাস বলে, হুম, ওটা কাজের কথা হলো না। ভালো কারিগরের সব কিছুই সচল থাকা দরকার। হাত পা মগজ বুলি কোনটা না হলে চলে বলতো? হ্যাঁ, আগে ওই ইংরেজের কথাটা কেন উঠছে বাবা? জানলে কিছু সুবিধে টুবিধে হবে নাকি? তা হবে বই কি। ওই যে ফুলদানি দুটো চুরি করে এনেছিস, কখনো ভালো করে উল্টে পাল্টে দেখেছিস? পরাণ অবাক হয়ে বলে, না তো। কাঁচের ফুলদানি দেখে তো বউটা এমন মুখ নাড়া দিল যে ওটার দিকে আর ফিরেও তাকায়নি। বউ তো ফেলে দিতেই চেয়েছিল, কি ভেবে ফেলেনি? ঘটে বুদ্ধি থাকলে ফুলদানি দুটো উল্টে দেখলে দেখতে পেতিস। ওগুলোর নিচে ইংরেজিতে লেখা আছে, আজ থেকে 150 বছর আগে ও জিনিস বিলেতে তৈরি হয়েছিল, স্ফটিক কাঁচের তৈরি। সমজদার খদ্দের যদি পাস, কত দাম দিতে পারে জানিস? বড় বড় চোখে হাঁ করে কিছুক্ষণ চেয়ে থেকে শশব্যস্ত পরাণ বলে, কত হবে বাবা? হ্যাঁ, 100-150? দূর পাগল, 100-150 কি রে? যদি সাহেব খদ্দের পাস, তবে হেসে খেলে 10,000-15,000 টাকা। আর দিশি খদ্দের কিছু কম দিতে চাইবে, তাও ধর না, নয় নয় করে ওই 8-10 হাজার টাকা তো হবেই। তবে যে আপনি 10 টাকায় বেচে দিলেন। শ্রীনিবাস একটু হেসে বলল, বেচবো না তো কি চোরাই জিনিস বয়ে বেড়াবো নাকি? আর বেচা মানে কি সত্যিই বেচা নাকি? ও হলো গচ্ছিত রাখা। যেমন ব্যাংকে লোকে টাকা রাখে আবার দরকার মতো তুলে নেয়, এও হলো তাই। এ গাঁয়ের ঘরে ঘরে অমন আমার কত জিনিস গচ্ছিত রাখা আছে, দরকার মতো সরিয়ে নেব বলেই তো রেখেছি। আপনি পায়ের ধুলো দিন ওস্তাদ। বলে ভক্তি ভরে ফের শ্রীনিবাসের পায়ের ধুলো নিয়ে পরাণ শশব্যস্তে বলল, দেখেছেন বাবা নয়নতারার কাণ্ডটা? অমন দামি জিনিস কেমন অশ্রদ্ধায় কুলঙ্গিতে তুলে রেখেছে। ষষ্ঠী গুণের মেয়ে হয়ে তার আক্কেলটা দেখলেন? হ্যাঁ, পড়ে ভাঙবে যে। অত উতলা হোস নে, তোর হাত কাঁপছে যে। উত্তেজনার বশে ফুলদানির ওপর গিয়ে হামলে পড়ে তোর হাতেই ভাঙবে তখন। ও বৌমা আসুক, সাবধানে তুলে রাখবে খন। না বাবা, দামি জিনিসের অমন অযত্ন আমার সহ্য হয় না। শ্রীনিবাস একটু হেসে বলল, দামি জিনিস বলে বুঝতে পারলে কি আর অযত্ন করতো? কোন জিনিসের কি দাম তা কজন আর বোঝে বল দেখি। তাই তো বলছিলাম, কারিগর হতে গেলে হাতে পায়ে দড় হলেই হয় না, মগজ চাই, চোখ চাই, পেটে একটু বিদ্যেও চাই। গদগদ হয়ে পরাণ বলে, আপনাকে যখন পেয়ে গেছি এবার সব শিখে নেব। শোন হতভাগা, হুটপাট করার দরকার নেই। ও দুটো জিনিস একটু ঢাকা চাপা দিয়ে রাখিস। দুটো লোক কাল থেকে ওসব সোডাই জিনিসের খোঁজে এ তল্লাটে ঘুরঘুর করছে। পরাণ প্রায় লাফিয়ে উঠে বলে, সর্বনাশ! তাহলে উপায়? ঘাবড়াসনি, তারা দুটিও তোর মতোই মরকট। এসব জিনিসের মর্ম তারাও বোঝে না, ডবল দাম নিয়ে কিনে নেবে বলে সব্বাইকে ভরসা দিচ্ছে। আসলে ডবল দাম দেওয়ার মুরদও তাদের নেই। তারা শুধু খোঁজ নিচ্ছে কার বাড়িতে কোন জিনিসটা আছে, জেনে নিয়ে রাতের অন্ধকারে মাল সাফাই করবে। সেটাও তো ভয়ের কথা বাবা। তোর এই ভাঙা বাড়ির দিকে তারা নজর দেবে না বটে, তবু সাবধানে থাকা ভালো। আসলে তারা একটা জিনিসই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সেটা পেয়ে গেলে অন্য জিনিসগুলো নিয়ে তারা আর বিশেষ মাথা ঘামাবে না। সেটা কি জিনিস বাবা? শ্রীনিবাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ রে, নয়নতারা এত দেরি করছে কেন বলতো?
আগে এ বাড়িতে তো বহুকাল মান্যগণ্য কেউ আসেনি বাবা। আজ আপনার সম্মানে বোধহয় ভালো মন্দ কিছু রাঁধবে। অ তা ভালো। শ্রীনিবাসের পা আরো জোরে দাবাতে দাবাতে পরাণ বলল, জিনিসটা কি তা এই বেলা বলে ফেলুন বাবা। নয়নতারার সামনে গুজ্জ কথাটা না বলাই ভালো। মেয়েদের সামনে গুজ্জ কথা বললে বড় ভজঘট্ট লেগে যায়। ওদের পেটে কথা থাকে না কিনা একেবারে 5 কান হয়ে পড়ে। আহ, অত হুড়ো দিচ্ছিস কেন রে? হ্যাঁ, সব কথা উপর্যুপরি বলে ফেলাই কি ভালো নাকি? কথারও তো দিনক্ষণ লগ্ন আছে নাকি? যখন তখন যেমন তেমন কথা বললেই তো আর হবে না। ভালো করে ভেবে চিন্তে নিকেশ করে বলতে হবে। আগে একটু জিরোই, তারপর চারটি খাই। তারপর একটু ঘুমোনো তো দরকার এই বুড়ো মানুষটার, নাকি রে? হ্যাঁ, বিছানাপত্তরের যা সিঁড়ি দেখছি তাতে ঘুমটাই কি আর হবে? হ্যাঁ। শশব ব্যস্ত হয়ে পরাণ বলে, না না, আপনার চিন্তা নেই বাবা। মাসানের ওপর আরো কয়েকটা বস্তা পেতে একেবারে নরম বিছানা করে দিচ্ছি। আপনি আরামে শোবেন। সে আমরা দুটিতে না হয় পাশের ঘরে মাদুর পেতে ঘুমোবো। তা সেই ব্যবস্থাই ভালো। লোক দুটোর গতিবিধির ওপর নজর রাখতে তোর বাড়িতেই কয়েকদিন থানা গেড়ে থাকতে হবে। এই নে, এই 100টা টাকা রাখ দেখি। কাল গিয়ে ভালো করে বাজার করে দুদিন ভালো মন্দ খা দেখি। রাতের কারিগরদের ভালো মন্দ খেতে হয়, নইলে এ কাজের হ্যাপা সামলাবি কি করে? ওই হাড়গিলে এক প্যাকে কমজোর চেহারায় যে 10টা লোকের কিলো হজম করতে পারবি না। তোর মতো বয়সে আমাকে 100 লোকে হাঁটুরে মার দিয়েও কিচ্ছু করতে পারেনি। পাগলুর হাটে তো একবার বাঁশ ডলা দেওয়ার পর পুকুরের জলে চুবিয়ে রেখেছিল। প্রাণায়ামের জোরে প্রাণবায়ুটুকু আটকে রাখতে পেরেছিলুম, বুঝেছিস? পেটে কিছু পড়লেই বিষ্ণুরাম দারোগার ঘুম পায়। মোটাসোটা মানুষ, খোরাকটাও একটু বেশি। তা বলে বিষ্ণুরামকে অলস ভাবলে ভুল করবে। বছর 3 আগে যখন এখানে প্রথম এলো, তখন এসেই ঢেঁড়া পিটিয়ে 5 গাঁয়ের লোককে জড়ো করে একটা বক্তৃতা দিয়েছিল। সেই অগ্নিবর্ষী বক্তৃতায় বলেছিল, ভাই সব, এলাকার শান্তি যেন বজায় থাকে। আমি জানি চোর ভারতবাসী, ডাকাত ভারতবাসী, খুনি ভারতবাসী, জোচ্চোর এবং ঘুষখোর ভারতবাসী আমার ভাই। তাদের ধমনীতে যে রক্ত বইছে, আমার ধমনীতেও সেই রক্তই বইছে। তাদের শরীরের 1 ফোঁটা রক্তপাত হলে সেটা হবে আমারই রক্তপাত। তাদের দণ্ডদান করা মানে আমাকেই দণ্ডদান করা। তাই কবি বলেছেন, দণ্ডিতের সাথে দণ্ডদাতাও যখন কাঁদেন তখন সর্বশ্রেষ্ঠ সে বিচার। সুতরাং কবির সঙ্গে গলা মিলিয়ে আমিও বলতে চাই, আজ থেকে যেন ময়নাগড় এবং আশেপাশের অঞ্চলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাই আমি বলি, এসো চোরগণ, সূচি করো মন। ধরো ডাকাতের হাত, মোর অভিষেকে এসো এসো তরা। অকারণে কেউ পোড়ো নাকো ধরা। সবার হরষে হরষিত মোরা দুঃখ কিরে। আমি তাদেরকে কবির অমোঘ বাণী স্মরণ করিয়ে দিতে চাই। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আমি জানি অনেকেই পাখির নীড়ের মতো চোখ তুলে আমাকে প্রশ্ন করবেন, এতদিন কোথায় ছিলেন? আমি তাদের বলবো, তোমারও মিলন লাগি আমি আসছি কবে থেকে। বাউলের গলার সঙ্গে গলা মিলিয়ে আজ আমার বলতে ইচ্ছে করছে, আমি আইলাম রে খাটাইস্যা বৈরাগী, রূপে গুণে 16 আনা ওজনে ভারী। আমি জানি এই হানাহানি, কানাকানি এবং টানাটানির যুগে শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। তবু ভাই সব, শত্রুপক্ষ আচমকা যদি ছোঁড়ে কামান, বলবো, বৎস, সভ্যতা যেন থাকে বজায়। চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। বিশদ করে বলতে গেলে বলতে হয়, ধরুন দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া। হঠাৎ শুনলেন রাতের কড়া নাড়া। হেঁড়ে গলায় কেউ ডেকে উঠল, অবনী বাড়ি আছো? খবরদার, জবাব দেবেন না কিন্তু, দরজাও খুলবেন না।
তবে যদি সে নিতান্তই দরজা ভেঙে টেঙে ফেলে তাহলে চটবেন না, হেসে বলবেন, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। বক্তৃতা শুনে ভয় খেয়ে 85 বছরের নন্দকিশোর 90 বছর বয়সী কৃষ্ণকিশোরকে বললেন, এ তো দেখছি একটা চোর ডাকাতের স্বর্গরাজ্য হয়ে উঠল। হ্যাঁ? কৃষ্ণকিশোর কানে শোনেন না, একগাল হেসে বললেন, তাই নাকি? আমি তো আগেই বলেছিলুম, এই দারোগা গায়ে পা দেওয়ার পরে আমার বাঁ চোখটা নাচছে, অতি শুভ লক্ষণ। বাঁ হাঁটুর ব্যথাটাও তেমন টের পাচ্ছি না। সপ্তাহখানেক আগে আমার দুধের গাই নন্দরানী নিরুদ্দেশ হয়ে যায়। গতকাল নন্দরানী দিব্যি গুটি গুটি পায়ে ফিরে এসেছে। চারিদিকেই শুভ লক্ষণ দেখতে পাচ্ছি। আর বক্তৃতাটাও কেমন বলো? সেই 1923-এ গান্ধীজির বক্তৃতা শুনেছিলুম, আর এই শুনলুম, কি তেজ, কি বীরত্ব! কি বলবো রে ভাই, বক্তৃতার হলকায় তো কানে আঙুল দিতে হয়। দিন তিনেক বাদে গোবিন্দলাল থানায় গিয়েছিল ঘটি চুরির নালিশ জানাতে। বিষ্ণুরাম হাসি হাসি মুখ করে বলল, মানুষের সবচেয়ে বড় গুণ কি জানো? আগে আগে জানি, তবে ঠিক স্মরণ হচ্ছে না। মানুষের সবচেয়ে বড় গুণ হলো ক্ষমা। সারাদিন যত পারো ক্ষমা করে যাও, যাকেই সম্মুখে পাবে তাকেই ক্ষমা করে দেবে। যে আগে, সে না হয় করলুম, কিন্তু এই ঘটি চুরির বৃত্তান্তটা একটু শুনুন। যীশুখ্রিস্ট কি বলেছিলেন? আগে জানতুম, তবে এখন ঠিক স্মরণ হচ্ছে না। আসলে ইংরেজিতে বলতেন তো। যীশু বলেছিলেন, কেউ তোমাকে এক গালে চড় মারলে আর এক গাল এগিয়ে দাও। সে গালেও যদি চড় মারে তবে ফের আগের গালটা এগিয়ে দাও। যদি সে গালেও মারে তবে ফের দ্বিতীয় গাল এগিয়ে দাও। সেও চড় মেরে যাবে আর তুমিও গালের পর গাল এগিয়ে দিতে থাকবে। এইভাবে মারতে 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 আর কত পারবে সেই চড়বাজ? দেখবে সে একটা সময়ে চড় মারতে মারতে হেদিয়ে পড়ে মাটিতে বসে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে। বুঝলে? আগে জলের মতো। তবে কিনা ওই ঘটি চোর আমাকে চড় মারেনি, তাকে জাপটে ধরেছিলুম বলে সে আমাকে কামড়ে দিয়ে পালিয়ে গেছে। একটা টেটব্যাক ইঞ্জেকশন নিয়ে নাও। আর ঘটি চোর তোমার একটা ঘটি নিয়ে গেছে, তাতে কি? তাকে পেলে আর একটা ঘটি দিও। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? আগে আগে ঠিক স্মরণ হচ্ছে না। শ্রীকৃষ্ণ বলেছেন, নম হে নম, ক্ষম হে ক্ষম, পিত্তরসে চিত্ত মম, মম, আর কি সব আছে জানো। মোট কথা, মানুষের শ্রেষ্ঠ গুণ হলো ক্ষমা। কি মনে থাকবে তো? আগে মৃত্যুর দিন অবধি মনে থাকবে। ঘটি চুরির শোক কি আর সহজে ভোলা যায়? যতবার ঘটি চুরির কথা মনে পড়বে ততবার আপনার কথাও মনে পড়বে। গত 10 বছর ধরে বিষ্ণুরাম চারদিকে ক্ষমার গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে জায়গাটাকে একেবারে জব্দ করে রেখেছে। থানায় বড় কেউ একটা নালিশ করতে আসে না। চোর ছ্যাঁচোর ডাকাতরা বিষ্ণুরামকে খুবই শ্রদ্ধা ভক্তি করে। কাজকর্ম তেমন না থাকায় বিষ্ণুরাম আর তার সেপাইরা যে যার চেয়ার বা টুলে বসে দিবানিদ্রাটি সেরে নিতে পারে। আজ বিষ্ণুরামের বউ সকালে ঢাকাই পরোটা আর মাংসের ঘুগনি করেছিল। সুতরাং সকালে গুরুতর জলযোগের পর বিষ্ণুরাম থানায় এসে নিজের চেয়ারটিতে বসে ঢুলছে। কোমরের পিস্তল সমেত বেলটি খুলে টেবিলের ওপর রাখা। গুরুভোজনের পর বিষ্ণুরাম কোনোদিনই কোমরে বেল্ট পরা পছন্দ করেন না। একটু বেলার দিকে রোগামতো একটা ক্যাকলাস চেহারার লোক ভারী সন্তর্পণে নিঃশব্দে থানায় ঢুকলো। পরনে পাজামা,
গায়ে একখানা সবুজ কুর্তা, মাথায় জড়ি বসানো একটা পুরনো কাশ্মীরি টুপি। থুতনিতে একটু ছাগুলে দাঁড়িয়ে আছে। চীনেদের মতো গোঁফ জোড়া দুদিকে ঝুল খেয়ে আছে। মুখে একখানা হাসি, বড় বড় দাঁতে পানের ছোপ। বিষ্ণুরামের ঘরে ঢুকে সে একটা গলা খাঁকারি দিয়ে ভারী বিগলিত মুখে বলল, বড়বাবু কি চোখ বুজে আছেন? বিষ্ণুরাম ঘুমের মধ্যেই জবাব দিল, আছি। বুঝেই কি থাকবেন? থাকবো। আপনি যে বোঝা চোখেও সব দেখতে পান তা কে না জানে। আর শুধু কি দেখা, দুখানা করে চোখ তো আমাদেরও আছে, কিন্তু কতটুকুই বা দেখি আমরা। গরুকে মোষ দেখছি, মেয়ে ছেলেকে বেটা ছেলে দেখছি, কালোকে সাদা দেখছি, পূর্ণিমাকে অমাবস্যা দেখছি, পিসেকে জ্যাঠা দেখছি, সাপকে বেজি দেখছি। চোখ থেকেও নেই। আর লোকে বলে বিষ্ণু দারোগাকে দেখে মনে হয় বটে যে ঘুমিয়ে আছে, কিন্তু তার দুখানা চোখ হাটে মাঠে ঘাটে ঠিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই তো সেদিন মদন সরখেল বলছিল, গরু বেচে ট্যাঁকে টাকা নিয়ে ফেরার সময় মাঝরাত্রিরে পালঘাটের শ্মশানের কাছে বটতলায় অন্ধকারে দুখানা জ্বলন্ত চোখকে ঘুরে ঘুরে চারদিকে নজর রাখতে দেখেছে সে। বলছিল তো ট্যাঁকে গরু বিক্রির টাকা ছিল বলে ভয় ভয় আসছিলুম বটে। বিষ্ণু দারোগার চোখ দুটো দেখেই সব ভয় কেটে গেল। মনে হলো আর কিসের ভয়, বিষ্ণু দারোগার জয়। বলে নাকি? তা বলবে না? দিনুকুণ্ডুও তো বলল, ভাই বাড়িতে জামাই এসেছে বলে রোজকার মতোই গিন্নির নথ বন্ধক রেখে বাজারে গিয়ে একটা ইলিশ মাছ 80 টাকা দিয়ে কিনে এক হাতে আনাজপাতি আর অন্য হাতে মাছের থলে নিয়ে ফিরছি। ফেরার পথে শীতলার থানে পেন্নাম করব বলে মাছের থলিটা বাইরে রকে রেখে জুতো ছেড়ে মন্দিরে ঢুকেছি। এমন সময় ন্যাড়া পোদ্দারের সঙ্গে দেখা। পোদ্দারের বউ এমনিতেই বেশি কথা কয়। সেদিন আবার তার পিস শ্বশুরের বাত ব্যাধির কথা পেরে ফেলায় কিছুতেই ছাড়াতে পারি না। তো যাই হোক, ওইসব কথাবার্তার ফাঁকেই মাছের কথা বেবাক ভুলে বাড়ি আসতেই গিন্নি যখন চিলচাচানি চেঁচিয়ে উঠল, ও কি গো, জামাই এসে বলে মাছ আনতে পাঠালুম নথ বাঁধা দিয়ে, আর তুমি কিনা খালি হাতে ফিরে এলে যে বড়, হ্যাঁ? তখন খেয়াল হলো, তাই তো, মাছটা তো শীতলা মন্দিরের বাইরের রকেই ফেলে এসেছি। চটকা ভাঙতেই ছুট ছুট গিয়ে কি দেখলুম জানো? বললে বিশ্বাস হবে না। যেমন কে তেমন থলিবন্দি হয়ে পড়ে আছে, গায়ে আঁচড়টুকু লাগেনি। কুকুর বেড়াল বা কাক পক্ষী কাছেও ঘেঁষেনি। আর দেখলুম বিষ্ণু দারোগার দুখানা বাঘা চোখ আম গাছটার ওপরে বসে মাছটার ওপর নজর রাখছে, যাতে কেউ মাছের কেশাগ্র স্পর্শ করতে না পারে। নাকের ডাকের মধ্যেই বিষ্ণুরাম অভ্যেস বসে বলে উঠল, বটে, তবে আর বলছি কি বড়বাবু, চোখ বুজে আছেন বটে, লোকে দেখলে ভাববে ঘুমোচ্ছেন, কিন্তু এলাকার শান্তি বজায় রাখতে আপনি যে দু চোখের পাতা কখনো এক করেন না, সেটা শুধু আমরা কয়েকজন ভুক্তভোগী জানি। বলে যা বলে যা। বিগলিত হয়ে লোকটা বলল, আগে বলবো বলেই তো আশা। আপনার চটকাটা ভাঙলে তখন না হয় ধীরে সুস্থে সব বলা যাবে। বিষ্ণুরাম রক্তচক্ষু মেলে চেয়ে ঘড়ি দেখল, বলল, 12টা বাজে যে। আরে আমার তো এখন খিদে পাওয়ার কথা। আগে পেয়েছেও, কাজে কর্মে ব্যস্ত থাকেন তো আপনার কি আর নামা খাওয়ার কথা খেয়াল থাকে? শরীরটা হয়তো এখানে পড়ে আছে,
আপনি কি আর হেথায় আছেন? হয়তো শরীরটা ফেলে রেখে আপনি এখন অশরীরে কালীপদর আমবাগান পাহারা দিচ্ছেন। কালীপদর আমবাগানে এবার আমের গুটিও ধরেছে একেবারে ঝেঁপে। দুষ্টু ছেলে আর হনুমানের উৎপাতে তো কালীপদ জেরবার। কিংবা হয়তো সত্যগোপালের বাড়িতে যে চোরটা কদিন আগে ঢুকে দুটো ফুলদানি নিয়ে গিয়েছিল তারই পিছু পিছু ধাওয়া করে আলায় বালায় ঘুরে বেড়াচ্ছেন। কিংবা যে দুটো সন্দেহজনক লোক কদিন হলো ময়নাগড়ে ঘুরঘুর করে বেড়াচ্ছে তাদের খেদিয়ে নিয়ে তেপান্তরের মাঠ পার করে দিচ্ছেন। তাই বলছিলুম, ওই দেহে কি আর খিদে তেষ্টা আছে? আছে শুধু কাজ, শুধু কর্তব্য, শুধু দায় দায়িত্ব। দারোগা মানে তো ধরুন একরকম দেশের রাজাই। বিষ্ণুরাম একটা প্রকাণ্ড হাই তুলে বলল, দেখ নবু, তোর একটা দোষ কি জানিস? বড্ড বেশি কথা কয়ে ফেলিস। আজই যদি সব কথা বলিস তাহলে কালকের জন্য থাকবেটা কি? হ্যাঁ? নবু ভারী গ্যালগ্যালে হয়ে বলল, আগে তা আপনার কথা ভাবলেই আমার কেমন যেন বেগ এসে পড়ে, সামলাতে পারি না নিজেকে। হুম, দেখ তোর বলা কওয়া কিছু খারাপও নয়, আর উচিত কথাই বলিস, শুনতে ভালোও লাগে। এই যে সেদিন তুই আমার তৃতীয় নয়ন, ষষ্ঠ ইন্দ্রিয়, জাগ্রত বিবেক আর ওই ব্যাঘ্র বিক্রমের কথা বলছিলি, সেগুলো হয়তো তেমন মিথ্যেও নয়। তবু ভাবি কি জানিস, ভাবি সত্যি কি তাই? নবুটা হয়তো বাড়িয়ে বলছে। অত গুণ থাকলে কি আর আমি অক্ষত্যে ময়নাগড়ে পড়ে আছি? কবে প্রমোশন পেয়ে ভালো জায়গায় চলে যেতাম। চোখ বড় বড় করে ডুকরে উঠে নবু বলল, আপনি চলে গেলে যে ময়নাগড়ের অবস্থা সচিমাতার মতো হয়ে দাঁড়াবে। কাঁদে ময়নাগড়, কোথা বিষ্ণুরাম, প্রতিধ্বনি বলে থাম থাম থাম, ময়নাগড়ে আর নাই ঘনশ্যাম। সেদিন পরেশ পালও তো বলছিল, বিষ্ণু দারোগা চলে গেলে ময়নাগড় জঙ্গলের রাজত্ব হয়ে উঠবে। দিনে দুপুরে বাঘ ডাকবে, গন্ডায় গন্ডায় গন্ডার রাস্তায় ঘাটে ঘুরে বেড়াবে, হাতির পাল ঢুকে পড়বে একেবারে ঘরে দৌড়ে। তা বলে নাকি? তা বলবে না? তখন তো ঘরে ঘরে অরন্ধন হবে। মেয়েরা চুল বাঁধবে না, ছেলেরা টেডি কাটতে ভুলে যাবে, জটাধারী বৈষ্ণব ন্যাড়া হয়ে ঘুরে বেড়াবে। অশোক বনে সীতার মতো অবস্থা হবে ময়নাগড়ের। বিষ্ণুরাম একটা ফোঁস দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, সরকার বাহাদুর কি আর চিরকাল আমাকে এখানে রাখবে রে? চারদিক থেকেই যে ডাক আসছে। উত্তর মেরু মোড়ে ডাকে ভাই, দক্ষিণ মেরু টানে। তা সেসব কথা থাক এখন। বলি, চারিদিককার খবর টবর আনলি কিছু? একগাল হেসে ঘাড়টার চুলকে নবু বলে, আগে আগে খবর তো মেলা। ননীগোপাল বাবুর ছাগল হারিয়েছে। বিন্ধবাসিনী দেবী বেলপানা খেতে গিয়ে তার বাঁধানো দাঁত গিলে ফেলেছেন। মদন সাপই কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হাত ভেঙেছে। গণেশ তফাদার কেলোমণ্ডলকে হনুমান বলায় কেলোমণ্ডল তাকে জাম্বুবান বলেছে, এবং দুজনে হাতাহাতি লেগে যাওয়ায় গণেশের 3 ছেলের সঙ্গে কেলোর 5 ছেলের মারপিট হয়েছে। আর চুরি ছেঁচকিমির ঘটনাও কয়েকটা আছে বটে, কিন্তু সেগুলো আপনার পাতে দেওয়ার যোগ্যই নয়। আর নয়নপুর ঘোষবাড়ি, কালীরহাটে নরেন দাসের বাড়ি, আর পঞ্চাননতলায় গিরিন পোদ্দারের বাড়িতে ডাকাতি হয়েছে। তবে ওসব আপনার গায়ে মাখবার দরকার নেই। ঘোষ, দাস আর পোদ্দারেরা আপনার কথা মতো ডাকাতদের ক্ষমা ঘেন্না করেও দিয়েছে। তবে কিনা বড়বাবু, দুটো সন্দেহজনক লোক বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। একটার তো ঘটোৎকচের মতো চেহারা, আর অন্যটা কাপ্তেনের মতো। ঘুরে বেড়াচ্ছে? তারা কারা?
বলছে তো কোনো রাজবাড়ির লোক, কিন্তু বড়বাবু ব্যাপারটা না ঠিক সুবিধের ঠেকছে না। তারা না চোরাই জিনিস খুঁজছে। বিষ্ণুরাম তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, অ তা খুঁজছে খুঁজুক না, তাদের ঘাঁটানোর দরকারটা কি? ঘাঁটাঘাঁটি করতে গেলে শেষে থানায় এসে আবদার করবে চোরাই জিনিস খুঁজে দিতে। শান্তিতে কি আর থাকার জো আছে রে? হ্যাঁ, মানুষের যেন আর নালিশের শেষ নেই। এই তো সেদিন সুধন্যবাবু নস্যির ডিবে খুঁজে পাচ্ছেন না বলে থানায় এফআইআর করতে এসেছিলেন। হাত কচলে নবু বলল, এ একেবারে ন্যায্য কথা বড়বাবু। মাথামোটা লোকগুলোর তো আক্কেলই নেই। তারা বোঝেও না যে বড় দারোগার গুরুতর সব কাজ থাকে। সব ছোটখাটো ব্যাপারে নজর দেওয়ার তার সময় কোথায়? হ্যাঁ, তবে কিনা বড়বাবু অভয় দেন তো শ্রীচরণে একটু গুজ্জ কথা নিবেদন করি। কয়েকদিন আগে একটা পাগলা মতো দাড়ি গোঁফওয়ালা লোক বাড়ি বাড়ি ঘুরে হরেক রকমের চোরাই জিনিস বিক্রি করছিল। সে বলছিল বটে যে কোনো রাজবাড়ি থেকে নিলামে কিনে এনেছে, কিন্তু কথাটা না বিশ্বাস করার মতো নয়। ভারী সস্তায় দিচ্ছিল বলে লোকে কিনেও নিচ্ছিল। আর লোকটা যে পাগল আর গবেট তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ তিনখানা নাকি সোনার রেকাবি, তা ধরুন 50 ভরি ওজন তো হবেই, মাত্র 150 টাকায়। আর দুখানা হীরের আংটি মাত্র 100 টাকায় আপনার বাড়ির গিন্নিমার কাছেই বেঁচে গেছে। হ্যাঁ, বলিস কি? আগে তাই তো বলছিলাম, যে লোক দুটো চোরাই জিনিসের সন্ধানে এসেছে তারা যদি গন্ধ পায় তাহলে তো। বিষ্ণুরাম তার মোটা শরীর নিয়েও তড়াক করে লাফিয়ে উঠে পিস্তলটা খাপ থেকে বের করে বিকট গলায় চেঁচিয়ে উঠল, এক্ষুনি লোক দুটোকে ধরে এনে ফাটকে পোড়া দরকার, এক্ষুনি। ওরে, কে কোথায় আছিস? নবু বিচলিত না হয়ে ঠান্ডা গলায় ভারী বিনয়ের সঙ্গে বলল, আহা, হুটপাট করার দরকার নেই বড়বাবু। রেকাবি 3টে আর আংটি 2টো মা ঠাকুরন খুব যত্ন করে লুকিয়ে রেখেছেন, কাক পক্ষীতেও জানে না। উত্তেজিত বিষ্ণুরাম বলল, তাহলে তুই জানলি কি করে? নবু একগাল হেসে বলল, আগে আমি যে ইনফরমার, না জানলে কি আমার পেট চলবে? বিষ্ণুরাম ধপ করে ফের চেয়ারে বসে পড়ল। বড় বড় শ্বাস ফেলে বলল, সোনার রেকাবি? ঠিক জানিস? আগে গিন্নিমা যে কালো বরণ শ্যাকরাকে দিয়ে যাচাই করে নিয়েছেন। ও, তার মানে কালো বরণও জানে? না না, এত জানাজানি তো ভালো কথা নয়। আগে সোনা যাচাই করতে গেলে তো শ্যাকরা ছাড়া আর উপায় নেই কিনা। উত্তেজিত হয়ে বিষ্ণুরাম বলল, গিন্নির আক্কেল দেখে বলিহারি যাই? হ্যাঁ, আমাকে একবার বলবে তো, ঘরে অত সোনা, ভালো রকম পাহারা বসানো দরকার। বিগলিত হয়ে নবু বলে, আগে আপনার বুদ্ধি বিবেচনার ওপর আমাদের যেমন অগাধ আস্থা, গিন্নিমার বোধ হয় ততটা নেই। তবে না থেকে একরকম ভালোই হয়েছে। আসলে বাড়িতে সেপাই শান্তি বসালে 5 জনের সন্দেহ হতে পারে। বিষ্ণুরাম ভ্রুকুটি কুটিল চোখে নবর দিকে চেয়ে বলল, কথাটা 5 কান করার দরকার নেই, বুঝলি? কোন কথাটা আজ্ঞে? ওই যে আমার ওপর যে গিন্নির আস্থা নেই, ওসব কথা চাউর হলে কি আর লোকে আমাকে ভক্তি শ্রদ্ধা করবে নাকি? কি যে বলেন না বড়বাবু, কথাটা তো আমি ভুলেই গেছি। তা লোক দুটো এখন কোথায় রে? তাদের বড় দুঃসাহস বড়বাবু। বিষ্ণুরাম চোখ পাকিয়ে বলে, দুঃসাহস? কেন, আমি কি মরে গেছি নাকি রে? মুগ্ধ চোখে দারোগা বিষ্ণুরামের দিকে চেয়ে নবু গদগদ হয়ে বলে, সেই পোজ, সেই পশ্চার, সেই গলা, আহা, গায়ে একেবারে কাঁটা দিচ্ছে আমার। কে? হ্যাঁ, কে? কার কথা কইছিস? আগে টিপু সুলতানের কথাই বলছি। এই গেলবার শেতলা মন্দিরের পাশের মাঠটায় টিপু সুলতান পালা নেমেছিল।
জয় হনুমান অপেরা, নটসিংহ ও মহেন্দ্র বরাট টিপু সুলতানের ভূমিকায়। কি তেজ, কি গলা, কি দাপট! সেই দেখেছিলাম, আর এই আজ দেখছি। কোথায় লাগে মহেন্দ্র বরাট? উত্তেজিত হয়ে বিষ্ণুরাম বলে, তারা এসে পড়লে কি আর সোনাদানা কিছু ঘরে থাকবে রে? সব যে চেঁচে পুছে নিয়ে যাবে। কোন আইনে? আইন? আইনের কথা উঠছে কেন? নবু বিজ্ঞের মতো একটু হেসে বলল, দেশে কি আইন নেই বড়বাবু? আর আইনের মাথায় নৈবেদ্যের ওপর কাঁটালি কলার মতো আপনিও তো আছেন। তারা এসে হাত পেতে দাঁড়ালেই তো আর হবে না। রেকাবি আর আংটি যে গিন্নিমার হেফাজতে আছে এটা কারও জানার কথা নয়। আর থাকলেই বা কি, ওটা যে গিন্নিমার পৈতৃক সম্পত্তি নয় তার প্রমাণ কি? হ্যাঁ, আর মালটা যে চুরি গিয়েছিল তারই বা সাক্ষী কোথায়? আপনি গ্যাঁট হয়ে বসে থাকুন তো। নবু কথা শেষ করার আগেই নরেন্দ্র নারায়ণ ঘরে ঢুকলো, পিছনে সেই বিশাল চেহারার লোকটা। নরেন্দ্র নারায়ণকে দেখেই বিষ্ণুরাম হঠাৎ ফের দাঁড়িয়ে বিকট গলায় চেঁচাতে লাগলো, এই এই, কে তোরা? হ্যাঁ, কে তোরা? হ্যাঁ, থানায় ঢুকেছিস যে বড় সাহস তো কম নয়। হ্যাঁ, কি চাই? হ্যাঁ, কি চাই? কি মতলব? হ্যাঁ? বিষ্ণুরামের চেঁচামেচিতে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছিল নরেন্দ্র নারায়ণ। একটু অবাক হয়ে বলল, আগে আগে আমরা একটু খোঁজ খবর করতে এসেছি। বিষ্ণুরাম রিভলভার উঁচিয়ে বিকট গলায় বলে, কিসের খোঁজ খবর? হ্যাঁ, কিসের খোঁজ খবর? সোনার রেকাবি চাই নাকি হীরের আংটি চাই? কোনটা? হ্যাঁ, মামার বাড়ির আবদার ওসব এখানে নেই, বুঝলে? নেই নেই। এখন বিদেয় হও তো দেখি, বিদেয় হও, নইলে গুলি করে খুলি উড়িয়ে দেব, এই বলে রাখলাম। নরেন্দ্র নারায়ণ আর তার সঙ্গী একটু মুখ তাকাতাকি করে নিল। তারপর নরেন্দ্র নারায়ণ মুচকি একটু হেসে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে নেই তো কি হয়েছে, অন্য কোথাও আছে হয়তো। বিষ্ণুরামের চোখ বড় বড় হয়ে গেল, মুখ লাল বর্ণ ধারণ করল। সে গর্জন করতে গিয়ে দেখল গলা ফেঁসে ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ বেরোচ্ছে। সে সেই গলাতেই বলল, কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? ভেবেছো আমার গিন্নির কাছে আছে? হ্যাঁ, আমার গিন্নির কাছে আছে? খবরদার, ওসব ভুলেও মনে এনো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার গিন্নি মোটেও 3টে রেকাবি 150 টাকা দিয়ে কেনেনি, আর মোটেই 100 টাকা দিয়ে একজোড়া হীরের আংটিও কেনেনি। এই, কিরে নবু? হ্যাঁ, কিনেছে? বল না হেঁকে। নবু হাত কচলে বলল, কি যে বলেন না বড়বাবু, গিন্নিমা কোত্থেকে কিনবেন? উনি তো তখন বাপের বাড়িতে। বিষ্ণুরাম রিভলভার আপসাতে আপসাতে বলল, কি? হ্যাঁ, শুনলে তো? শুনলে? ওসব জিনিস এখানে নেই। এবার তোমরা বিদেয় হও, বিদেয় হও। ফের কোনোদিন থানার ত্রিসীমানায় দেখলে একেবারে গুলি চালিয়ে দেব, বুঝলে? নরেন্দ্র নারায়ণ ঘাড় কাত করে বলল, আজ্ঞে বুঝেছি, কিন্তু জিনিসগুলো কোথায় গেল বলুন তো দারোগাবাবু? 3টে সোনার রেকাবির ওজন। বিষ্ণুরাম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, 50 ভরি বলবে তো? ওসব চালাকি আমি জানি। বাবা, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। যতই চালাকি করে পেট থেকে কথা বের করার চেষ্টা করো না কেন, লাভ কিছু হবে না। তোমাদের মতো বদমাস চড়িয়েই আমি খাই। এখন মানে মানে বিদেয় হও। নরেন্দ্র নারায়ণ স্মিতহাস্য করে বলল, আচ্ছা, না হয় 50 ভরিই হলো, তাতেই বা কি যায় আসে বলুন? বিষ্ণুরাম অগ্নিশর্মা হয়ে বলে, কি সন্দেহ করছো বুঝি? হ্যাঁ, ভেবেছো কালো বরণ শ্যাঁকড়া বাড়িতে এসে মিথ্যে কথা বলে গেছে? দারোগার বাড়িতে এসে মিছে কথা কইবে তার ঘাড়ে কটা মাথা? হ্যাঁ হ্যাঁ, কথার প্যাঁচে ফেলে রেকাবির ওজন জেনে যাবে সেটি হবে না, বুঝলে? আগে বুঝলাম,
কি কি বুঝলে? বুঝলাম বুঝলাম যে আপনার গিন্নি মোটেই 50 ভরির 3টে সোনার রেকাবি আর 2টো হীরের আংটি মোট 250 টাকায় কেনেননি। তিনি তখন বাপের বাড়িতে ছিলেন। আর কালো বরণ শ্যাকরা মোটেই রেকাবির ওজন বাড়িয়ে বা কমিয়ে বলেনি, ঠিক তো? বিষ্ণুরাম রিভলভারটা ফের খাপে ভরে বলল, হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। আমি ভালো থাকলে গঙ্গা জল, আর রাগলে মুচির কুকুর, বুঝেছ? সে আর বুঝিনি, খুব বুঝেছি। তবে কি জানেন দারোগাবাবু, কেতুগড়ের রাজবাড়ি থেকে জিনিসগুলো যে সরিয়েছে সে কিন্তু কোনো সাধারণ চোর নয়। কোনো সিন্দুক বা লোহার আলমারি তার কাছে কিছুই নয়। তাই বলছিলুম আর কি, একটু সাবধান থাকবেন। তার মানে? আমাদের কাছে খবর আছে এদিক পানেই এসেছে চোরমশাই। অমন চোর লাখে একটা জন্মায়। আপনাকে একটু সাবধান করতেই আসা। আচ্ছা, চলি, নমস্কার। লোক দুটো বিদেয় হওয়ার পর বিষ্ণুরাম ধপাস করে চেয়ারে বসে পড়ে ফের রুমালে কপালের ঘাম মুছে বলে, উফ বাবা, জোর বাঁচা গেছে। কি, হ্যাঁ, দেখলি তো নবু, লোকটাকে কেমন বোকা বানিয়ে ছাড়লাম? হ্যাঁ, এসেছিল পেটের কথা টেনে বার করতে। কেমন ঘোলটা খাওয়ালাম বল? নবু বড় বড় দাঁত বের করে খুব হেসে টেসে বিগলিত হয়ে বলল, তার দেখিনি, চোখের সামনেই তো দেখলাম। চোখের সামনে যেন আলিবাবা নাটক দেখছিলাম, একেবারে চিচিং ফাঁক। রেকাবি, আংটি আর আপনার আক্কেল সব যেন একেবারে দাঁত কেলিয়ে বেরিয়ে পড়লো। বিষ্ণুরাম একগাল হেসে বলে, তবেই বল। নবু মাথা নেড়ে বলল, ও, বুদ্ধিও বটে আপনার। যা কোশমিন কালেও বলার নয়, তাও কেমন গড়গড় করে বলে দিলেন। হ্যাঁ, থলি থেকে যেন ম্যাও বেরোলো। লোকে কি আর সাধে আপনাকে অকাল কুষ্মাণ্ড বলে? বিষ্ণুরাম গর্জন করে উঠে বলে, কে? কার এত সাহস? হ্যাঁ, কার এত বুকের পাটা? ভারী বিনয়ের সঙ্গে নবু বলল, আদর করেই বলে বড়বাবু, ভালোবেসেই বলে। কুমড়ো কি আর খারাপ জিনিস নাকি? হ্যাঁ বড়বাবু, ঘ্যাঁট বলুন, চচ্চড়ি বলুন, ছোলা দিয়ে ছক্কা বলুন, পোড়ের ভাজা বলুন, কোনটা কুমড়ো ছাড়া চলে বলুন দেখি? হ্যাঁ, এক ফোঁটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো সেদ্ধ খেয়ে দেখুন দেখি, একেবারে অমৃত। ঘরে ঘরে কুমড়োর আদর। বিষ্ণুরাম স্তিমিত হয়ে বলল, সত্যি বলছিস যে আদর করে বলে? আদর মানে? তারা তো আদরের চাদরে মুড়ে রেখেছে আপনাকে। আদর করে তারা যে আপনাকে গোবর গণেশ, সাক্ষী গোপাল, অকাল সেরেও বলে, সে তো আর এমনি এমনি নয়। গুণের কদর করে বলেই তো বলে। তুই কি বলতে চাস ওগুলো ভালো ভালো কথা? তা নয় তো কি, গোবর অতি পবিত্র জিনিস। সকাল বিকেল গোবর ছড়া না দিলে ঘরদোর শুদ্ধই হয় না। না হয় বাড়ির গিন্নিমাকে জিজ্ঞেস করে দেখবেন। আর গণেশ বাবার কথা কি আর বলবো, সিদ্ধিদাতা স্বয়ং। তারপর ধরুন গিয়ে সাক্ষী গোপাল, কত বড় জাগ্রত দেবতা বলুন দেখি। হ্যাঁ, এক জায়গায় বসে বসে গোটা দুনিয়ার লাগাম কষছেন। আর ওই অকাল সেরে, তাও ধরতে গেলে একটা ভালো কথাই বড়বাবু। মানেটা আমার ঠিক জানা নেই বটে, কিন্তু লোকে যখন আদর করে বলছে তখন খারাপ কিছু হবে না। ঠিক আছে, সে তুই যখন বলছিস তখন না হয় মেনে নিচ্ছি, কিন্তু কথাগুলোকে আমার ঠিক পছন্দ হচ্ছে না। এতক্ষণ শুনলেন মোহন রায়ের বাঁশি গল্পের দ্বিতীয় পর্ব। আগামী এপিসোডে থাকবে এই গল্পের
অন্তিম পর্ব। আর আপনাদের কাছে যদি কোনো গল্পের রিকোয়েস্ট থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই গল্প পড়ার। আজ তাহলে আসি। বাই।